সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো নিরাপদে থাকো এই করোনাকালীন সময়ে সে প্রত্যাশা নিয়েই আজকে আমরা ক্লাস শুরু করছি। আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম যে অধ্যায়টি আছে সে অধ্যায়ে একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, এন্ডোপ্লাজম রেটিকুলাম। গত ক্লাসে আমরা গলজি বডি নিয়ে আলোচনা করেছিলাম, আজ এন্ডোপ্লাজম রেটিকুলাম নিয়ে একটু আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে যদি লক্ষ্য করো আর একটু মনে করার চেষ্টা করো যে কোষের চিত্রটা তোমরা কিভাবে এঁকেছিলে। কোষের একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলোর ছবি তোমরা এঁকেছো। খেয়াল করলে দেখতে পাবে যে নিউক্লিয়াসের সঙ্গে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থেকে কিন্তু তোমরা আলাদা একটা অঙ্গাণু আঁকো। নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটাই কিন্তু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তা আজকে আমরা সেই অঙ্গাণুটা নিয়েই আলোচনা করব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি সংজ্ঞাটা আমরা বলতে চাই তো কিভাবে বলতে পারি? দেখো, নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে যে যুক্ত যে অঙ্গাণুটা আছে সেটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা কিরকম? দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত একটি অঙ্গাণু, যেটা কি অনেকগুলো নালিকাকার, দেখো নালিকাকার যে অঙ্গাণুগুলো আছে একসাথে সমান্তরালে সজ্জিত হয়ে একটা অবিচ্ছিন্ন জালকের সৃষ্টি করে, সেই অঙ্গাণুটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে অঙ্গাণুটা আবার কোষের সাইটোপ্লাজমকে বিভিন্ন ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত করে, সেই অঙ্গাণুটাকে আমরা বলছি কি ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চিত্রটা এখানে এঁকে রেখেছি, একটু খেয়াল করলে দেখো যে নিউক্লিয়াসের সঙ্গে যে অংশটা আমরা এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে যে অঙ্গাণুটা আমরা এঁকেছি সেটা কিন্তু দেখো শেষ হয়েছে কোথায়? এই যে এখানে। তার মানে কি এইটা হচ্ছে কি কোষ ঝিল্লির যে অংশটা, সেটা আমরা জানি কি কোষ ঝিল্লিটা দ্বিস্তরে বিশিষ্ট। এই যে কোষ ঝিল্লির এই অংশটা, তার মানে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এই অঙ্গাণুটা শুরু হয়, যে মেমব্রেনের পর্দা থেকে শুরু হয়েছে এবং এর পরিধিটা কতটুকু পর্যন্ত? নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে কোষ ঝিল্লি পর্যন্ত এর বিস্তৃতি। তাহলে আমরা বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটি অঙ্গাণু যেটা দুটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত একটি অঙ্গাণু, কতগুলো নালিকাকার অংশ যেগুলো কি একত্রিত হয়ে একটা অবিচ্ছিন্ন জালকের সৃষ্টি করে, সেই অঙ্গাণুটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম। এখন আসো এইটা নামকরণ করেন কে, বা কে প্রথম দেখতে পান? 1945-এ প্রথম এটা দেখতে পারেন কে? পর্টার, সায়েন্টিস্ট পর্টার এবং তার সহকর্মীগণ প্রথম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে 1948-এ পর্টার এবং কার্লম্যান, ওনারা দুজন এই নামকরণ করেন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র লোহিত রক্তকণিকা ব্যতীত, মানে RBC, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা ব্যতীত প্রায় সব কোষে কিন্তু পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে যকৃতে। সবচেয়ে বেশি পাওয়া যায় যকৃতে, অগ্নাশয় কোষে, অগ্নাশয় কোষ এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখা যায় যে যদি কোষের আকার, মানে একটা কোষের আয়তনটা যদি বেশি হয় তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যাও কিন্তু বেশি হয়, মানে আধিক্যটা বেশি দেখা যায়। আবার যদি কোষের আয়তন ছোট হয় সেই অনুপাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যাটা কম হয়। তো এখন আসো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা আমরা যদি বলি যে প্রকারভেদটা কিরকম, বিস্তৃতে বললাম আমরা প্রকারভেদ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের উপস্থিতিতে, রাইবোজোম, আমরা রাইবোজোমটা এর আগে পড়েছি রাইবোজোম। এই রাইবোজোমের উপস্থিতির উপর নির্ভর করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দু ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
এবং আরেকটা হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম আছে কি নেই তার উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটি এবং অমসৃণ কোনটি? রাইবোজোম যদি উপস্থিত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তখন আমরা তাকে বলি কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন দেখো এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে যে অঙ্গাণুটা উৎপত্তি হয়েছে এই যে তার উপরে কিন্তু এই অঙ্গাণুটার উপরে কিন্তু এরকম গোল গোল ডটেড কিছু অংশ দেখা যায়। এই অংশটা এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম ঠিক আছে, এই জন্য একে বলা হয় কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটাকে আমরা কি বলছি অমসৃণ। তাহলে যেটা মসৃণ আর অমসৃণ পার্থক্য কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকবে রাইবোজোম থাকবে আর এটা কি হবে রাইবোজোম বিহীন হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম উপস্থিত থাকে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো। আর যেটা রাইবোজোম বিহীন থাকবে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম থাকবে না সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো এই অমসৃণটা কোথায় থাকে? বেশি ক্ষেত্রে থাকে হচ্ছে যকৃৎ কোষে থাকে, অগ্নাশয়ে থাকে এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে থাকে। তো তার মধ্যে যেমন ধরো গবলেট যে কোষ আছে, প্লাজমা কোষ আছে, এগুলো কোষে কি বেশি দেখা যায় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সেগুলো কিন্তু সিস্টার্নি দ্বারা গঠিত। এগুলি কি দ্বারা গঠিত? সিস্টার্নি দ্বারা গঠিত। এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো আবার কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে মসৃণ ইয়ার, আমি সংক্ষেপে লিখছি বা স্মুথ ইয়ার, পেশি কোষে থাকে মানে যেখানে তোমার লিপিড বা স্টেরয়েড জাতীয় বা হরমোন সিনথেসিস যেখানে বেশি হয় সেই কোষগুলোতে কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং সেখানে যেহেতু তোমার রাইবোজোম নেই তার মানে কি সেখানে প্রোটিনও নেই, তাহলে পেশি কোষে থাকতে পারে। তারপর হচ্ছে তোমার অ্যাড্রিনাল কর্টেক্স কোষে থাকতে পারে, শুক্রাশয়ে থাকতে পারে, শুক্রাশয় যে কোষ আছে সেখানে থাকে। আর কোথায় থাকতে পারে? আর হচ্ছে অ্যাডিপোস কোষে থাকে যেগুলো তোমার লিপিড সঞ্চয় করে রাখে সেই সেলগুলো। তো দেখা যাচ্ছে কি তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কোথায় থাকে? যেখানে তোমার লিপিড, স্টেরয়েড বা হরমোন জাতীয় বস্তুর সিনথেসিস বেশি হয় সেইখানে সাধারণত থাকে কি মসৃণ ইয়ার মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেসব জায়গায় তোমার প্রোটিন সিনথেসিসের আধিক্য দেখা যায়, প্রোটিন জাতীয় বস্তুর যেখানে সিনথেসিস বেশি ঘটে সেখানে থাকে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। এখন আসো এটা তোমরা বললাম যে রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা যায়, কিন্তু গঠনশৈলীর উপর ভিত্তি করে কিন্তু আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তিনটা ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? গঠনশৈলীর উপর ভিত্তি করে। আবার তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি সিস্টার্নি, দুই হচ্ছে তোমার ভেসিকুলার বা ফুসকাকার, এবং তিন হচ্ছে টিউবুলার। এই তিন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাই। আমি এই চিত্রটা একটু মুছে দিচ্ছি।
কি বললাম, গঠনশৈলীর উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তিনটা ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে সিস্টার্নি, দুই ভেসিকুলার বা কোষাকার, এবং তিন হচ্ছে টিবিউলার বা নলাকার। এবং সিস্টার্নিগুলো কিরকম, আমরা কিন্তু ওই নিউক্লিয়াসে এসে দেখি গঠনের ক্ষেত্রে দেখেছি যে এরকম একটা অংশ থাকে। এই অংশটাকে বলা হচ্ছে কি সিস্টার্নি। দেখি মসৃণ সিস্টার্নি, যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে সিস্টার্নিটা এরকম থাকে। এবং অমসৃণের ক্ষেত্রে কি থাকে, যেহেতু অমসৃণের ক্ষেত্রে আমাদের রাইবোজোম থাকছে, সেটাকে আমরা বলছি কি অমসৃণ। রাইবোজোম যেহেতু থাকছে, তাহলে তার গঠনটা হবে কিরকম, এখানে গোলাকার কিছু কি রাইবোজোম থাকবে। রাইবোজোমে এখানে আবার কি থাকছে, গ্লাইকোসিজম অথবা আরএনএ থাকছে। গ্লাইকোসিজম এবং আরএনএ ধারণ করে রাখে এই রাইবোজোম। আরএনএ থাকে এবং গ্লাইকোসিজম থাকে। যাই হোক, এটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম যেহেতু উপস্থিত নাই, সেই সিস্টার্নিগুলো এরকম হবে, এবং অমসৃণের ক্ষেত্রে সিস্টার্নিগুলো এরকম হবে, দানা মানে ডট আকৃতির যে রাইবোজোম আছে সেগুলো কি উপস্থিত থাকবে গুটিকা। এবং এদের ব্যাস সাধারণত কত হয়, এদের ব্যাস সাধারণত 40 থেকে 50 মিলিমাইক্রন পর্যন্ত হতে পারে। 40 থেকে 50 মিলিমাইক্রন পর্যন্ত হতে পারে। এবং এগুলো কোথায় দেখা যায়, এগুলো কিন্তু সাধারণত যকৃৎ কোষে একটু বেশি দেখা যায়। এরপর আসে ভেসিকুলার। ভেসিকুলারটা কিরকম, ভেসিকুলার হচ্ছে যেগুলো তোমার ধরো গোলাকার বা কোষাকার বা ডিম্বাকার এরকম টাইপের যে অঙ্গাণুগুলো থাকে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি ভেসিকুলার। ভেসিকুলার, ঠিক আছে। এই ভেসিকুলার, এই যে ভেসিকুলার আকৃতির যে এই অঙ্গাণুটা, আর হচ্ছে সিস্টার্নি এবং হচ্ছে টিবিউলার, সবগুলো কিন্তু মিলে একত্রিত হয়ে কিন্তু একটা জালকের মতো অঙ্গ গঠন করবে, সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এদের ব্যাস হচ্ছে কত, এদের ব্যাস হচ্ছে সাধারণত 25 থেকে 50 মিলিমাইক্রন পর্যন্ত এগুলো হতে পারে, মিলিমাইক্রন। এরপর আসে টিবিউলার। টিবিউলারটা কিরকম, এটা নলাকার। সিস্টার্নিগুলো যেরকম ছিল ওটা চাপা লম্বা ধরনের নলাকার বিশিষ্ট এবং কি সমান্তরাল যেগুলো সজ্জিত থাকে, সেটাকে আমরা বলছিলাম সিস্টার্নি। এবং টিবিউলারটা হচ্ছে কি শাখা বিহীন হতে পারে, আবার শাখা যুক্ত হতে পারে। এগুলো হচ্ছে টিবিউলার। টিবিউলার কিন্তু কখনো একা একা থাকতে পারে না, এগুলো একক অঙ্গাণু হিসেবে কিন্তু থাকে না। এগুলো এই ভেসিকুলারের সাথে এবং এই টিবিউলার দুইটা কিন্তু একত্রিত এই সিস্টার্নির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা গঠন করে। এই টিবিউলার তার ব্যাস হচ্ছে সাধারণত 30 থেকে 100 মিলিমাইক্রন পর্যন্ত এটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে সিস্টার্নি কিন্তু শাখান্বিত না, সিস্টার্নি এরকম নলাকার চাপা নলাকার বিশিষ্ট অঙ্গাণু, এবং সেখানে কি থাকতে মসৃণ যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাতে কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে না, এবং অমসৃণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে। আর ভেসিকুলার হচ্ছে কি গোলাকার কিছু অঙ্গাণু, আর হচ্ছে টিবিউলার হচ্ছে কি যেটা নলাকার, যেটা শাখা বিহীন হতে পারে বা শাখা যুক্ত হতে পারে, তবে এটা একাই অবস্থান করতে পারে না। এটা দুইটা মিলেই ভেসিকুলার এবং টিবিউলার মিলেই কিন্তু সিস্টার্নির সঙ্গে যুক্ত হয়ে একটা অবিচ্ছিন্ন জালকের সৃষ্টি করে, এবং সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আসো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আমরা প্রকারভেদে দেখলাম, রাসায়নিক গঠনটা কিরকম। রাসায়নিক গঠন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দ্বিস্তরীয় একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যেটা কি দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এবং এটা কিন্তু আংশিক অনুপ্রবেশ, যে ঝিল্লিটা আছে সেটা কিন্তু আংশিক অনুপ্রবেশকারী একটা ঝিল্লি। আচ্ছা, তো এই রাসায়নিক গঠনে যেটা দেখলাম যে লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এছাড়া কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু এনজাইম থাকে, এবং সেই এনজাইমগুলো কিরকম নামগুলো যদি একটু বলি, মুছে দিচ্ছি আমরা। এখানে কিছু এনজাইমও দেখা যায়, সেই এনজাইমগুলো কি এস্টারেজ থাকে, এস্টারেজ এনজাইম, আর হচ্ছে তোমার NADH, সাইটোক্রোম রিডাক্টেস এনজাইম, এছাড়া তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড কোয়ে ডিহাইড্রোজেনেস এনজাইম। মোট কথা হচ্ছে হাইড্রোজিনেস
মোট কথা হচ্ছে যেখানে তোমার লিপিড, তারপর ফ্যাট, লিপিড, প্রোটিন সিনথেসিস হবে বা স্টেরয়েড জাতীয় বস্তু সিনথেসিস হবে, সেজন্য সেখানে অনেক ধরনের কিন্তু এনজাইমগুলো দেখা যায়। এছাড়া কিন্তু আরো আছে তোমার NADH, ডায়াফ্লোরেস এনজাইম আছে, হাইড্রোলেজ এনজাইম আছে, এক্সেট্রা বিভিন্ন ধরনের এনজাইম এখানে দেখা যায়। কারণ এদের কাজই হচ্ছে ফ্যাট বা লিপিড সেগুলোকে কি করা, সেগুলোকে ভেঙে ফেলা বা সিনথেসিস করা, এগুলো হচ্ছে তাদের এনজাইমগুলো মূলত কাজ। যার কারণে হচ্ছে লিপিড এবং প্রোটিন বা স্টেরয়েড বা হরমোন জাতীয় বস্তু সিনথেসিসের ক্ষেত্রে যে এনজাইমগুলো কাজ করে তার বেশিরভাগ এনজাইম এখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখা যায়। তাহলে কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, আমরা কাজ কি বলতে পারি? দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিন্তু কি ছিল না, রাইবোজোম উপস্থিত ছিল না, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম উপস্থিত ছিল। তাহলে রাইবোজোম উপস্থিত থাকলে আমরা কি বুঝে নেই, কারণ সেখানে তাহলে কি প্রোটিন সিনথেসিস হয়। তাহলে বলতে পারি আমরা যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কি করে, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। প্রোটিন সিনথেসিসে হেল্প করে। আবার যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কি আছে, সেখানে তোমার লিপিড থাকে, হরমোন থাকে। তাহলে কি লিপিড, হরমোন এগুলো সিনথেসিসের ক্ষেত্রে কি হেল্প করে, হচ্ছে স্মুথ ইয়ারটা। এবং দেখো আমরা কিন্তু দেখিয়েছি যে নিউক্লিয়ার মেমব্রেনের পর্দার সাথে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি যুক্ত হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি যে যখন মাইটোসিস সেল ডিভিশন হওয়ার পরে যে টেলোফেজ পর্যায়ের পর যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা তৈরি হয়, সেই তৈরির ক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সহায়তা করে, পর্দা তৈরিতে হেল্প করে। এছাড়া যেহেতু এটা প্রোটোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি আছে, তাহলে কি হচ্ছে, সেই প্রোটোপ্লাজমের একটা কি কাঠামো গঠন করে, কাঠামোটা তৈরি করছে, গঠনে সাহায্য করে। আর দেখো সাইটোপ্লাজমে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যেহেতু আছে জায়গা অবস্থান বিচ্ছিন্নভাবে কিন্তু থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে। এছাড়া কিন্তু সাইটোপ্লাজমে কিন্তু জায়গায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে। তাহলে সে কি করতেছে, সাইটোপ্লাজমকে কিন্তু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সে বিভক্ত করছে। সাইটোপ্লাজমে উপস্থিত থেকে সে কি করে, সাইটোপ্লাজমকে সে হায়ালোপ্লাজমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সে বিভক্ত করে। এছাড়া কোষ ঝিল্লির ক্ষেত্রে পর্দা গঠনে সাহায্য করে, মানে কোষ ঝিল্লির পর্দার যে সেলুলোজ আছে, সেলুলোজ তৈরিতে সহায়তা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যেটা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করে, সিসে সাহায্য করে। গ্লাইকোজেনোলাইসিসটা কি, গ্লাইকোজেনোলাইসিসটা হচ্ছে কি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করাকে বোঝাচ্ছে। মানে গ্লাইকোজেন থেকে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করাকে বলা হয় কি গ্লাইকোজেনোলাইসিস, গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এছাড়া যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকছে, রাইবোজোম কিন্তু তাহলে কি বলতে পারি আমরা, রাইবোজোম হচ্ছে কি আরএনএ এবং গ্লাইঅক্সিজোম কি করে, এর ধারক হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের মূলত কিছু গুরুত্বপূর্ণ কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা নিউক্লিয়ার মেমব্রেনের পর্দা থেকে উৎপত্তি হয়ে কি তোমার কোষ ঝিল্লি পর্যন্ত সে কি বিস্তৃতি এবং সেটা কি দ্বিস্তরীয় একটা আংশিক অনুপ্রবেশকারী একটা ঝিল্লি
দ্বারা গঠিত, যেটা কি দ্বারা তৈরি, লিপোপ্রোটিন দ্বারা তৈরি। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কোথায়, যকৃৎ কোষে দেখা যাচ্ছে, পেশি কোষে দেখা যাচ্ছে, তোমার গবলেট কোষ বা প্লাজমা কোষ, এগুলোতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি দেখা যায়, বা অগ্নাশয় এগুলোতে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদটা কি, রাইবোজোমের উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা যায়। যদি রাইবোজোম যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যখন রাইবোজোম বিহীন থাকছে তখন সেটাকে বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই স্মুথ এবং যেহেতু রাইবোজোম উপস্থিত থাকছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তাহলে সেখানে কি হবে, প্রোটিন সিনথেসিসে সে কাজ করে। এবং যেহেতু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার লিপিড অথবা হরমোন বা স্টেরয়েড জাতীয় অংশ জিনিসগুলো থাকে, তাহলে সেখানে সে কি করছে, এই জাতীয় মানে লিপিড বা হরমোন বা স্টেরয়েড জাতীয় বস্তুগুলোকে সিনথেসিসে সাহায্য করে। এবং একটা জিনিস দেখো, যে রাইবোজোম আছে বলে কিন্তু সেখানে প্রোটিন সিনথেসিসে সাহায্য করছে, কিন্তু আবার যখন আমরা ওষুধ খাই, বিভিন্ন যে ওষুধ খাই, স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো খাই, এবং সেগুলো কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে, লিভারে জমা থাকছে। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই লিভারে যে টক্সিন বা বিষাক্ত জাতীয় যে ওষুধগুলো আমরা সেবন করি, মানে টক্সিন জাতীয় যে অংশগুলো থাকে, সেগুলো কিন্তু নির্বিষকরণে সাহায্য করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। আর গঠনশৈলীর ভিত্তিতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে সিস্টার্নি, দুই হচ্ছে ভেসিকুলার বা ফোসকাকার, এবং তিন হচ্ছে টিবিউলার। তোমরা দেখেছো যে সিস্টার্নিগুলো দুই ধরনের হতে পারে, একটা মসৃণ হতে পারে, একটা অমসৃণ হতে পারে, সেই রাইবোজোমের উপস্থিতির কারণে সেটা এরকম হয়। এবং কি ভেসিকুলারগুলো কীরকম, গোলাকার। আর টিবিউলারগুলো যে নলাকার, সেটা শাখান্বিত হতে পারে বা শাখাবিহীনও হতে পারে। এবং কাজগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা বইটা খুলে একবার পড়ো, আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।